গল্পের সমুদ্র চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি হৃদয় ছোঁয়া, রোম্যান্টিক এবং ভিন্ন স্বাদের গল্প পছন্দ করেন, তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমার নাম রায়ান কবির। ঢাকা শহরের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণিত বিষয়ের অধ্যাপক। বয়স 30-এর কোটায়। আমি নিয়ম মেনে চলা মানুষ, রুটিনে বাঁধা জীবন পছন্দ করি। আজ আমার বিয়ে। পাত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একমাত্র মেয়ে, নাম আলবি রহমান। শিক্ষিত, পরিশীলিত, রুচিশীল। আমার মায়ের পছন্দেই বিয়েটা হচ্ছে। বিয়ের অনুষ্ঠান রাজকীয়ভাবেই শেষ হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্র, সহকর্মীরা সবাই এসেছে। ফটোগ্রাফি, খাওয়া দাওয়া, নাচ গান সবই হয়েছে নিখুঁত পরিকল্পনায়। কিন্তু এখন রাত গভীর। আমি আমার নতুন স্ত্রীর সঙ্গে প্রথম একা এক ঘরে। বাসর রাত। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। চোখ গেল বিছানার দিকে। বিছানায় বসে থাকা মেয়েটিকে দেখে আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আমার বুকের ভেতর ধক করে উঠল। ওটা আলভি না, ওটা আমাদের বাড়ির গৃহকর্মী সারা। আমি হতবাক। পায়ের নিচ থেকে মাটি যেন সরে যাচ্ছে। সারা, তুই এখানে কেন? আমার গলা শুকিয়ে গেছে। মেয়েটি ধীরে আমার দিকে তাকায়। তার চোখে ভয় আর কান্নার ছাপ। সে দাঁড়াতে চায়, আবার বসে পড়ে। স্যার, মানে রায়ান ভাই, আমি জানি না আমি কিভাবে এখানে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। দৌড়ে দরজা খুলে চিৎকার করি, আম্মু, আব্বু, কেউ আছো? পা টিপে টিপে আমার মা নাজনীন কবির আর বাবা রাশেদ কবির ঘরে ঢুকলেন। কি হয়েছে রায়ান? মায়ের মুখে উদ্বেগ। আমি চিৎকার করে বলি, এই মেয়েটা এখানে কি করছে? আলফি কোথায়? মা বাবা ঘরের ভেতরে এসে মেয়েটিকে দেখে স্তব্ধ। মা কপালে হাত দিয়ে বসে পড়লেন। আল্লাহ, এই মেয়ে তো আমাদের বাড়ির কাজের লোক সারা, এটা কিভাবে সম্ভব? আমি রাগে কাঁপছি। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার জীবনের সঙ্গে কেউ এই তামাশা কিভাবে করতে পারে? বাবা মুখ শক্ত করে বললেন, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। রাতটা সামলাতে হবে, আর সকালে কারো সামনে কিচ্ছু ফাঁস করা যাবে না। মা এগিয়ে এসে মেয়েটিকে এক চোট গালাগালি করলেন। চুল টেনে নামালেন বিছানা থেকে। সারা কাঁপতে কাঁপতে কাঁদছে, তবু কিছু বলছে না। বাবা বললেন, তুই এক্ষুনি এখান থেকে বের হ, ওকে কোথাও নিয়ে যা, আমরা আত্মীয়দের সামলাই। আমি একবার বাবার মুখের দিকে তাকালাম, তারপর বললাম, এই মেয়ের জন্য আমি কোথাও যাব না, তোমরা নিজেই একে সরাও। বাবা কড়া স্বরে বললেন, রায়ান, এটা শুধু তোমার ব্যাপার না, এটা এখন পুরো পরিবারের সম্মানের বিষয়। মায়ের মুখেও একই অনুরোধ। আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর বললাম, ঠিক আছে, আমি ওকে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে রেখো, এই অপমান আমি কোনোদিনও ভুলব না। আমি সারাকে টেনে নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। পেছন থেকে মায়ের গলার আওয়াজ, দেখিস, এই মেয়ে তোর জীবন ধ্বংস করে দেবে, সাবধান। গাড়িতে বসে সারা নিঃশব্দে কাঁদছিল। আমি হঠাৎ জিজ্ঞেস করলাম, আলফি কোথায়? সারা ফিসফিস করে বলল, আমি জানি না, সে আমাকে সাজিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল, আমি কিচ্ছু বুঝিনি। আমি গাড়ি স্টার্ট দিলাম। শুধু একটা কথা মনে হচ্ছিল, এই মেয়ে আমার বউয়ের জায়গায় এসে বসেছে কেন, আর আলভি কেন পালিয়ে গেল? গাড়ির স্টিয়ারিংয়ে আমার হাত শক্ত করে চেপে ধরা।
রাত প্রায় 1টা। ঢাকার রাস্তায় ছমছমে নীরবতা। পাশের সিটে সারা চুপ করে বসে আছে, চোখে মুখে কান্নার ভাব, ঠোঁট কাঁপছে। মেয়েটি নিঃশব্দে কাঁদছে, কিন্তু এখন আমার ভেতর রাগ ছাড়া আর কিছুই নেই। তুই বলছিস আলভি তোকে সাজিয়ে দিয়ে কোথায় যেন গেল, কেন? আমি জিজ্ঞেস করলাম। সারা মাথা নিচু করে বলল, আমি কিছুই জানি না ভাইজান। উনি বলেছিলেন আমি নাকি তার জায়গায় থাকলে কেউ বুঝতেই পারবে না। আমি ভাবছি কোনো খেলা বা নাটক, কিন্তু এখন বুঝতে পারতেছি আমি ভুল করছি। আমার মনের মধ্যে ঘূর্ণিঝড় চলছে। আমি বিশ্বাস করতে পারছি না আলভি আমার সাথে এমন কিছু করলো। তুই চুপ কর, আর একটা শব্দ বললে গাড়ি থামায়ে তোরে নামাই দিমু। সারা আরও সংকুচিত হয়ে গেল। আমি বুঝতে পারছি আমার কথাগুলো খুবই ভয়াবহ, কিন্তু আমি নিজেই কনফিউজড। এই মুহূর্তে বুঝতে পারছি না কি করব। আমি গাড়ি ঘুরিয়ে মোহাম্মদপুরের একটা পুরনো হোটেলের দিকে যেতে লাগলাম। নাম হোটেল কমফোর্ট ইন। জায়গাটা অনেকটাই অজানা লোকের আশ্রয় খোঁজার মতো। গাড়ি থামিয়ে নামলাম। সারাকে ইশারায় নামতে বললাম। সে পেছনের দরজা খুলে ধীরে ধীরে নামলো। আমি রিসেপশনে গিয়ে বললাম, একটা রুম চাই। ম্যানেজার ঘুমকাতুরি ভঙ্গিতে বলল, আইডি কার্ড দিন। আমি আমার জাতীয় পরিচয়পত্রটা দিলাম। তারপর চোখ দিয়ে বুঝিয়ে দিলাম ওর পাশের দাঁড়িয়ে থাকা মেয়েটি যেন না দেখে। সে মাথা নেড়ে চুপচাপ কাগজপত্র দিল। আমি রুমে ঢুকে দরজা আটকে দিলাম। তুই বিছানায় বসিস না, মেঝেতে থাক, আমি ঠান্ডা গলায় বললাম। সারা কিছু বলল না, মেঝের এক কোণায় গিয়ে বসে পড়ল। আমি এক ধারে বসে ফোন হাতে নিলাম। আলভিকে কল দিলাম। সুইচড অফ। ভেতরটা হু হু করে উঠল। কি হচ্ছে এসব? আমার স্ত্রী কোথায়? কেন সে এসব কাজ করলো? আর এই সারা কি আসলেই নির্দোষ? একটা ঘুমহীন রাত আমার সামনে দাঁড়িয়ে। পরদিন সকাল, ঘড়িতে তখন 7টা বাজে। রুমের মেঝেতে শুয়ে থাকা সারার গায়ে এক টুকরো চাদর পড়ে আছে। জানালা দিয়ে সূর্যের আলো তার গায়ে এসে পড়ছে। আমি উঠে দাঁড়ালাম, ফোন চেক করলাম। এখনও আলভির ফোন বন্ধ। ঠিক তখনই কল এলো। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম্বার। কল রিসিভ করতেই কানে ভেসে এলো এক অচেনা নারী কণ্ঠ। রায়ান কবির সাহেব, যদি আপনার স্ত্রীকে জীবিত অবস্থায় দেখতে চান তাহলে আজ রাত 8টার মধ্যে বনানীর 7 নম্বর রোডে চলে যান। আর একা আসবেন, পুলিশকে জানালে লাশ খুঁজতে হবে। কল কেটে গেল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আলভি অপহৃত? এটা তাহলে নিছক কোনো ভুল নয়, এটা পরিকল্পিত একটি ষড়যন্ত্র। রাত 7:45 বাজে। আমি এখন বনানীর 7 নম্বর রোডে দাঁড়িয়ে আছি। গাড়ির জানালা অর্ধেক নামানো, চারপাশে নিশুভি নীরবতা। গাছের পাতার ফাঁক দিয়ে ল্যাম্পপোস্টের আলো কাঁপছে। ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছি। হঠাৎ ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। একটা গলির মুখে সাদা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। দরজা খুলে ভেতরে উঠুন বলেই ফোনটা কেটে গেল। আমার বুকটা ধক করে উঠল। এই মুহূর্তে কেউ একজন আমার পেছনে অস্ত্র ঠেকালেও
আমার করার কিছুই নেই। আলভির কথা মনে পড়তেই নিজের জীবন তুচ্ছ মনে হচ্ছে। আমি গাড়ির দরজা খুলে ভেতরে উঠলাম। ভেতরে কেউ নেই, শুধু একটি ফোন সামনে পড়ে আছে। স্ক্রিনে একটা ভিডিও চালু। ভিডিওতে দেখা যাচ্ছে আলভিকে বেঁধে রাখা হয়েছে, চোখে কালো কাপড়, মুখ বাঁধা। কেউ একজন ক্যামেরার পেছন থেকে বলছে, তোমার বর যদি চুপচাপ সব শোনে তাহলে তুমি বাঁচবে, আর যদি বুদ্ধি দেখায় তাহলে তোমার চোখ খুলেই তুমি লাশ দেখবে। ভিডিওটা থেমে যায়। এরপর একটা মেসেজ স্ক্রিনে ভেসে ওঠে, 72 ঘন্টার মধ্যে 20 লাখ টাকা রেডি করো, লোক পাঠানো হবে, সাথে কোনো ছল চাতুরি চলবে না। আমি গাড়ি থেকে নামলাম। বুকের ভেতর আগুন জ্বলছে। মনে হচ্ছে কারা যেন আমার জীবন নিয়ে দাবা খেলছে। আমি হোটেলে ফিরে এলাম। সারা তখনও মেঝের কোণায় বসে আছে। আমায় দেখে দম বন্ধ মুখে তাকালো। আমি তাকে বললাম, তুই সব সত্যি বলবি, আর কোনো মিথ্যে আমি সহ্য করব না। সারা কান্না ভেজা গলায় বলল, আমি কিচ্ছু জানি না ভাইজান। আমার মা অসুস্থ, চিকিৎসার টাকায় ডুবে আছি। একদিন আলভি ম্যাডাম এসে বলল, শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, তাহলেই আমার মায়ের চিকিৎসা হয়ে যাবে। আমি রাজি হই। ও বলল, শুধু বাসর ঘরে গিয়ে বসে থাকতে হবে। তুই জানিস কে করলো এসব? সারা মাথা নাড়ল। না ভাইজান, শুধু আলভি ম্যাডাম জানতো। আমি জানি, এখন আর কারো কথা বিশ্বাস করা যাবে না। আমি একা নই, আলভি এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব। তবে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, আলভি কি সত্যি অপহৃত? আজকের গল্প এখানেই শেষ। পরের পর্বে আবার দেখা হবে একটি নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।